গুড মর্নিং। আজকে আমরা কেমিস্ট্রির এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যেটা কিন্তু কেমিস্ট্রি পড়ার সাথে সব সময় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অর্থাৎ কেমিস্ট্রি ভালো লাগার পিছনে, যদি কেমিস্ট্রির প্রতি আগ্রহ সৃষ্টি হওয়ার পিছনে যদি আমাকে দুটো টপিক্সের নাম বলতে বলে, তাহলে অবশ্যই আজকের টপিক্সটা তার মধ্যে থাকবে। এবং কেমিস্ট্রি পড়তে গেলে বিভিন্ন ধরনের যে প্রশ্ন, বিভিন্ন ধরনের যৌগের গঠন সংক্রান্ত, যৌগের বন্ধন কোণ সংক্রান্ত ইত্যাদি বিষয় উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু আজকের টপিকটা সাংঘাতিক কার্যকরী। এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য, উচ্চ মাধ্যমিকের জন্য তো ভাবাই যায় না, এই টপিক ছাড়া কোনো কিছু ভাবাই যায় না। সুতরাং আজকের টপিক্সটা নিয়ে আমরা কথা বলবো। কেমিস্ট্রির এটাকে মাদার টপিক্স বলা হয়। এটা ছাড়া কিন্তু কেমিস্ট্রি অচল, এটা ছাড়া কেমিস্ট্রির ক্লিয়ার কনসেপশন তৈরি হওয়া মুশকিল আছে। এইরকম একটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আজকে আমরা কথা বলবো। টপিক্সটার নাম হলো সংকরায়ন। ঠিক আছে, মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট টপিক্স। কেমিস্ট্রি খুব ইজি হয়ে যাবে আমরা টপিক্সটা যদি খুব ভালো করে একটু ধারণা তৈরি করার চেষ্টা করি। খুব বহু প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি। আমরা প্রথমে দেখব এই সংকরায়ন, এই ধারণাটার প্রয়োজন হলো কেন। এর আগের ক্লাসে আমরা দেখেছি বলো তো, ভ্যালেন্স বন্ড থিওরি। সেখানে বলা আছে অরবিটালের ওভারল্যাপিংয়ের ফলে সমযোজী বন্ধন তৈরি হয় এবং পি অরবিটালগুলো পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে এবং বাইরের কক্ষের যোজ্যতা কক্ষের বিজোড় ইলেকট্রনই হলো যোজ্যতা। আমরা এই জায়গাটা দেখব সত্যি কি তাই হয়। বিজোড় ইলেকট্রন সংখ্যায় কি কোনো মৌলের যোজ্যতা প্রকাশ করে? এবং দুটো পি অরবিটালের ওভারল্যাপিংয়ের ফলে যে বন্ধন কোণ তৈরি হয় সেটা কি 90 ডিগ্রি হয়? আমরা দেখব। যেমন দেখো কার্বন 1s2 2s2 2p2, কার্বনের যোজ্যতা কক্ষে বিজোড় ইলেকট্রন সংখ্যা 2। তাহলে কার্বন বিভিন্ন যৌগ গঠন করবে, সেখানে তার যোজ্যতা হবে কত? 2। কিন্তু মিথেন বা কার্বনের অসংখ্য যৌগ যে আছে, একমাত্র কার্বন CCH2 বা CCl2 এরকম দুই একটা যৌগে কার্বনের যোজ্যতা 2, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ যৌগে কিন্তু কার্বনের যোজ্যতা দেখো, কার্বনের যোজ্যতা 4। বেশিরভাগ যৌগে কার্বনের যোজ্যতা 4। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থিওরির সাথে এই ঘটনাটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো বলো তো? ভ্যালেন্স ব্যান্ড থিওরি অনুযায়ী কার্বনের যোজ্যতা কক্ষে বিজোড় ইলেকট্রন সংখ্যা 2, তাহলে কার্বনের যোজ্যতা 2 হওয়া উচিত। কিন্তু বিভিন্ন দুই একটা যৌগ বাদ দিলে বিভিন্ন যৌগ, কার্বন যে অসংখ্য যৌগ, লক্ষ লক্ষ যৌগ তৈরি করে, সমস্ত যৌগে কার্বনের যোজ্যতা 4, যেটা ভ্যালেন্স ব্যান্ড থিওরি কিন্তু ব্যাখ্যা করতে পারে না। আমরা আর একটা দেখব, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। পি অরবিটালে 4টা ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন সংখ্যা 2। ফলে বিভিন্ন যৌগে আমরা যখন অক্সিজেন তৈরি হবে, অক্সিজেন জল তৈরি করবে, তখন অক্সিজেনের এই পি অরবিটাল দুটোর অবিলেপনে তৈরি হবে। এই একটা পি অরবিটাল, এই একটা পি অরবিটাল, এর সাথে হাইড্রোজেন যুক্ত হলো, এটার সাথে হাইড্রোজেন যুক্ত হলো, তাই তো? জল যখন তৈরি হবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, অক্সিজেনের পি অরবিটালের সাথে হাইড্রোজেনের এস অরবিটালে ওভারল্যাপিংয়ের ফলে জল তৈরি হবে, ফলে বন্ধন কোণের মান 90 ডিগ্রি ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখি সেটা হলো জলের মধ্যে যে বন্ধন কোণের মান সেটা 104.5 ডিগ্রি। এটা হলো এক্সপেরিমেন্টাল ডাটা, বোঝা গেছে? এক্সপেরিমেন্টালি দেখি এত ডিগ্রি, অথচ ভ্যালেন্স ব্যান্ড থিওরি অনুযায়ী 90 ডিগ্রি। কীভাবে ব্যাখ্যা করব বলো তো? ভ্যালেন্স ব্যান্ড থিওরি দিয়ে এই ধরনের অণুর গঠন ব্যাখ্যা করা যায় না। এই ধরনের যে গঠনগুলো আমরা ভ্যালেন্স ব্যান্ড থিওরির সাহায্যে ব্যাখ্যা করতে পারি না, সেই যৌগগুলোরই গঠন ব্যাখ্যা করার জন্যই সংকরায়ন ধারণার বিকাশ ঘটেছে, সংকরায়ন ধারণার প্রয়োজন হয়েছে। আজকে আমরা এই সংকরায়ন জিনিসটা কি, সংকরায়নের উদ্দেশ্য কি, সংকরায়নের সাহায্যে আমরা কিভাবে বিভিন্ন পদার্থের গঠন ব্যাখ্যা করতে পারি, সেই জিনিসগুলো কিন্তু দেখব। খুব ভালো করে ভিডিওটা ফলো করবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখে সংকরায়ন কেমিস্ট্রির ভীষণ, বারবার বলছি, এটা একটা মাদার টপিক্স। এটা ছাড়া কেমিস্ট্রি ভাবা যায় না এবং এটার সাহায্যে কেমিস্ট্রির বিভিন্ন ঘটনা কিন্তু আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? ফলে এ সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি করার চেষ্টা করবে। সংকরায়নের এদের বিজ্ঞানী পাউলিং এবং স্লেটার এই ভ্যালেন্স ব্যান্ড থিওরি
মনে থাকবে ভ্যালেন্স ব্যান্ড থিওরি এবং পরীক্ষালব্ধ ফলাফল, এই দুটোর মধ্যে সমন্বয় আনার চেষ্টা করেন বিজ্ঞানী পাউলিং এবং স্লেটার। তিনি ভ্যালেন্স ব্যান্ড থিওরির এবং যে আমরা এক্সপেরিমেন্টাল ফলাফলগুলো পাচ্ছি এই দুটোর মধ্যে সমন্বয় সাধনের জন্যই এই সংকরায়ন ধারণার অবতারণা করেন, সংকরায়ন ধারণার প্রকাশ করেন। কি এই ধারণা অনুযায়ী বিভিন্নভাবে আমরা এটাকে সংকরায়নের ধারণাটাকে বলতে পারি। যেমন বন্ধন, রাসায়নিক বন্ধন গঠনের সময়, বন্ধন গঠনের সময় শক্তি শোষিত হতে পারে। বন্ধন গঠনের সময় শক্তি শোষিত হতে পারে এবং যুগ্ম ইলেকট্রনের অযুগ্মকরণ ঘটতে পারে। অযুগ্মকরণ ঘটতে পারে এবং ইলেকট্রন এর পরের কক্ষে, পরের অরবিটালে স্থানান্তরণ হতে পারে। একাধিক অরবিটাল মিলন হতে পারে। বোঝা গেছে? তাহলে কি সংকরায়নের মূল কনসেপশন যেটা, সেটা হলো বন্ধন গঠনের স্বার্থে কী হবে, শক্তি শোষিত হতে পারে এবং বিভিন্ন অরবিটালে যে যুগ্ম ইলেকট্রন আছে তাদের অযুগ্মকরণ ঘটতে পারে এবং ইলেকট্রন নিম্ন শক্তি স্তরের অরবিটাল থেকে উচ্চ শক্তি স্তরের অরবিটালে স্থানান্তরণ ঘটতে পারে। একাধিক অরবিটাল পরস্পরের সঙ্গে মিলিত হতে পারে এবং নতুন সংকর অরবিটালের সৃষ্টি হয়। এই সংকর অরবিটালের সৃষ্টি হয়। সংকর অরবিটালগুলো সর্বত একই হয়, সর্বত একই, এবং যতগুলো পারমাণবিক অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে ততগুলোই কিন্তু সংকর অরবিটাল তৈরি হবে। পারমাণবিক অরবিটাল সমান সংকর অরবিটাল। এই হলো সংকরায়নের ধারণা বিজ্ঞানী পাউলিং এবং স্লেটারের মতে। যৌগ বন্ধন, রাসায়নিক বন্ধন, সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে শক্তির শোষণ হতে পারে এবং বিভিন্ন অরবিটালে যে যুগ্ম ইলেকট্রন আছে সেই যুগ্ম ইলেকট্রনের অযুগ্মকরণ ঘটতে পারে। ঠিক আছে? আবার ইলেকট্রন তার নিম্ন শক্তি স্তরের অরবিটাল থেকে উচ্চ শক্তি স্তরের অরবিটালের স্থানান্তরণ ঘটতে পারে। একাধিক অরবিটাল পরস্পরের সঙ্গে মিলিত হয় নূতন সমশক্তি সম্পন্ন সর্বতভাবে একই সংকর অরবিটালের সৃষ্টি করতে পারে এবং যতগুলো পারমাণবিক অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে ততগুলোই সংকর অরবিটালের সৃষ্টি হবে। এই হলো সংকরায়নের একটা ছোট্ট ধারণা। যৌগ গঠনের ক্ষেত্রে এভাবে সংকরায়ন ঘটতে পারে। আমরা দেখব এই সংকরায়নের সাহায্যে কার্বনের চতুর্যোজ্যতা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। তো আমরা যে আলোচনাটা করলাম, আমরা যে তার বোঝা যাচ্ছে যেখানে ভ্যালেন্স ব্যান্ড থিওরি বিভিন্ন যৌগের গঠন, বন্ধনকোণ, যোজ্যতা ব্যাখ্যা করতে পারে না, সেখানে সংকরায়নের সাহায্যে আমরা সেই গঠনগুলো ব্যাখ্যা করতে চাইব। আমরা দেখলাম, বলতে পারবে যে জলের মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন বন্ধনকোণের মান কত? উত্তরটা তৈরি করবে কার্বন পরমাণুর যোজ্যতা 4। আমরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। বোঝা গেছে? ভ্যালেন্স ব্যান্ড থিওরি অনুযায়ী কার্বনের যোজ্যতা 2 হওয়া উচিত, কিন্তু সংকরায়নের ধারণা অনুযায়ী কার্বনের যোজ্যতা 4। আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2। এই এসে দুটো ইলেকট্রন আছে, তাই তো? ইলেকট্রন বিন্যাসের ধারণা আছে। এখানে দুটো ইলেকট্রন পি অরবিটালে আছে। এটা হলো কার্বনের স্বাভাবিক অবস্থা বা ভূমিস্তর অবস্থা, গ্রাউন্ড স্টেট বলা হয়। যে মুহূর্তে কার্বন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে যৌগ তৈরি করবে, তো সেই অবস্থাটাকে বলা হয় তার এক্সাইটেড অবস্থা, উত্তেজিত অবস্থা।
এই উত্তেজিত অবস্থায় কার্বনের 2s থেকে একটা ইলেকট্রন 2p-তে চলে যাবে, ফলে নূতন যে সজ্জাটা হবে সেটা এরকম হবে। মনে রাখবে 2s থেকে কার্বন যে মুহূর্তে বন্ধন তৈরি করবে সেখানে 2s থেকে একটা ইলেকট্রন 2p-তে চলে যাবে, ফলে বিজোড় ইলেকট্রনের সংখ্যা হবে কত বলো তো? বিজোড় ইলেকট্রনের সংখ্যা কটা হলো? 4টা হলো। স্বাভাবিকভাবেই কার্বনের যোজ্যতা 4 হয়। সুতরাং আমরা সংকরায়নের কনসেপশন থেকে বলতে পারি যে কার্বনের যোজ্যতা 4। কার্বনের স্বাভাবিক বিজোড় ইলেকট্রন সংখ্যা 2, কিন্তু যে মুহূর্তে বিক্রিয়া করবে বন্ধন গঠনের স্বার্থে সেই মুহূর্তে তার 2s থেকে একটা ইলেকট্রন 2p-তে চলে যাবে, ফলে মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা 4 হয়। কার্বন যোজ্যতা দেখাবে 4। আমরা এবার কার্বনের সাহায্যে বিভিন্ন সংকরায়ন কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন টাইপের সংকরায়নের মধ্যে আমরা প্রথম যেটা দেখব sp3 সংকরায়ন। কীভাবে sp3 সংকরায়ন সৃষ্টি হয়? তো কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2। আমরা যোজ্যতা কক্ষটায় দেখব এসে 2টা ইলেকট্রন আছে, পিতে 2টা ইলেকট্রন আছে। কার্বনের এটা গ্রাউন্ড স্টেট, উত্তেজিত অবস্থায় 2s থেকে একটা ইলেকট্রন 2p-তে চলে যাবে, ফলে বিজোড় ইলেকট্রন সংখ্যা হবে 4। এবার এই যে একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল একে অপরের সঙ্গে মিশ্রিত হবে। মনে থাকবে কথাটা, ভীষণ ইম্পর্টেন্ট। একটা s অরবিটাল 3টা p অরবিটাল, তাহলে একটা s 3টা p অরবিটাল একে অপরের সঙ্গে মিশে গিয়ে সর্বতভাবে সমান শক্তি সম্পন্ন 4টা নূতন অরবিটাল তৈরি হবে। আর এই নূতন অরবিটাল 4টাকে বলা হয় সংকর অরবিটাল, আর এই পদ্ধতিটাকে বলা হয় সংকরায়ন। বোঝা গেছে? তাহলে একাধিক 2 বা ততোধিক অরবিটাল পরস্পরের সঙ্গে মিশে গিয়ে সর্বতভাবে সমশক্তি সম্পন্ন যে নূতন অরবিটালগুলো তৈরি হয় এদেরকে বলা হয় সংকর অরবিটাল। আর একটা s 3টা p মিলে যদি ও সংকরায়নটা ঘটে যায়, একটা s 3টা p মিলে যদি এই মিলন ঘটে, তাহলে সেটাকে বলা হবে sp3 সংকরায়ন। এরকম 4টা অরবিটাল। আমরা sp-d অরবিটালের আকার জানি, এদেরও কিন্তু বিভিন্ন এদের আকার এরা এমনভাবে নিজেদেরকে বিন্যস্ত করবে যাতে এদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হয়। বলো তো তাহলে কীভাবে থাকলে পরে বিকর্ষণ সর্বনিম্ন হবে? এরা চতুস্থলকীয় গঠনের আকারে থাকবে। ঠিক আছে, এদের মধ্যে বন্ধন কোণের মান কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট, তবেই এদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হবে। ফলে এই 4টা অরবিটাল এইভাবে বন্ধন সংকরায়নের মাধ্যমে সংকর অরবিটাল তৈরি করলো। এই পদ্ধতিটাকে বলা হবে সংকরায়ন, আর উৎপন্ন অরবিটালগুলোকে বলা হবে sp3 সংকর অরবিটাল। এবার যখন মিথেনের গঠন ব্যাখ্যা করা বোঝা গেছে, তাহলে sp3 সংকরায়ন এভাবে তৈরি হয়। কোনো অসুবিধা? বোঝা গেছে তো? ঠিক করে বলো, কোনো অসুবিধা নেই। আরেকবার আমি বলার চেষ্টা করছি, কার্বনের এক্সাইটেড অবস্থা 2s থেকে একটা ইলেকট্রন 2p-তে চলে যাবে, 4টা বিজোড় ইলেকট্রন সৃষ্টি হলো। একটা s 3টা p মিলে যদি সংকরায়ন ঘটে, একে অপরের সঙ্গে মিশে গিয়ে নূতন অরবিটাল তৈরি করে, তাহলে সেটাকে বলা হবে sp3 সংকরায়ন। এবং এই অরবিটালগুলো পরস্পরকে বিকর্ষণ করে, ফলে এরা কি করে? একটা চতুস্থলকীয়ভাবে অবস্থান করে, এদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হয় এবং বন্ধন কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট। এবার যদি মিথেনের গঠন ব্যাখ্যা করি, যে মিথেন সংকরায়নের মাধ্যমে আমি মিথেনের গঠন ব্যাখ্যা করব, তাহলে হাইড্রোজেন যে 1s অরবিটাল এই সংকর অরবিটালগুলোর সাথে যুক্ত হবে, সংকর অরবিটালগুলোর সাথে যুক্ত হবে, এবং এইভাবে সংকর অরবিটালগুলোর সাথে যুক্ত হওয়ার ফলে মিথেন তৈরি হলো। সুতরাং মিথেনের গঠনটা কী হবে? চতুস্থলকীয় গঠন হবে এবং বন্ধন কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। এইভাবে সংকরায়নের সাহায্যে আমরা কিন্তু মিথেনের গঠন ব্যাখ্যা করতে পারি। তাহলে যদি বলো তো মিথেনে কার্বনের সংকরায়ন, মিথেনে কার্বনের সংকরায়ন হলো sp3। মিথেন অণুটার গঠন কীরকম? চতুস্থলক। মিথেনে কার্বন হাইড্রোজেন কার্বন বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। যেটা আমরা ভ্যালেন্স বন্ড তথ্যের সাহায্যে ব্যাখ্যা করতে পারিনি, সেটা আমরা কিন্তু খুব সহজে সংকরায়ন ধারণার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আবার অন্য টাইপের সংকরায়ন হতে পারে, দেখো সংকরায়ন sp2 সংকরায়ন হতে পারে। ঠিক আছে, আমরা দেখব sp2 সংকরায়ন। যেমন sp2 সংকরায়ন, কার্বন স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এবার একটা s আর 2টো p মিলে যদি সংকরায়ন ঘটে, বোঝা গেছে? একটা s আর 2টো p, তাহলে সংকরায়নটার নাম কী হবে বলো তো? একটা s 2টো p, সংকরায়নটার নাম হবে
sp2 সংকরায়ন। এবং আমরা জানি যতগুলো অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে ততগুলি সংকর অরবিটাল তৈরি হয়। তাহলে এক্ষেত্রে একটা s দুটা p তিনটা অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করলো, তাহলে সংকর অরবিটাল উৎপন্ন হবে তিনটি, তাই তো। এবং এই তিনটা সংকর অরবিটাল আর বাকি যে একটা এটা কিন্তু বিশুদ্ধ অবস্থায় পড়ে থাকবে। এই তিনটা অরবিটাল এরা পরস্পরকে বিকর্ষণ করবে এবং এমন একটা দূরত্ব বজায় রাখবে যাতে এদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হয়। ফলে তিনটা অরবিটাল কিভাবে থাকলে পরে এদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হবে বলো তো? এরা যদি পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে থাকে তবেই এদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হবে। ফলে এই সংকর অরবিটালগুলো পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। আর এইভাবে একটা এস দুটো পি মিলে যে সংকরায়ন সে তাকে বলা হবে sp2 সংকরায়ন। আমরা sp2 সংকরায়নের সাহায্যে আমরা ব্যাখ্যা করব ইথিলিন অণুর গঠন। ইথিলিন অণুর গঠন ব্যাখ্যা করব, ঠিক আছে। তাহলে প্রত্যেক ইথিলিন অণুর গঠন, দুটো কার্বন পরমাণু আছে, প্রত্যেকটা কার্বন পরমাণুর sp2 সংকরায়ন হবে। তারা তিনটা সংকর অরবিটাল তৈরি করবে, একটা বিশুদ্ধ অরবিটাল থাকবে। দেখো সেই জিনিসটা দেখাচ্ছি, একটা কার্বন এ তিনটা সংকর অরবিটাল তৈরি করলো আর একটা বিশুদ্ধ অরবিটাল থেকে গেছে, এটাকে বিশুদ্ধ অরবিটাল বোঝাচ্ছি, বোঝা যাচ্ছে তো। আর একটা কার্বন পরমাণু সেও তিনটা সংকর অরবিটাল তৈরি করেছে আর একটা বিশুদ্ধ অরবিটাল পড়ে আছে, এটা বিশুদ্ধ অরবিটাল। এইভাবে দুটো অরবিটালের সংকর অরবিটালের sp3 sp2 ওভারল্যাপিংয়ের ফলে একটা সিগমা বন্ধন তৈরি হলো। আর এই অরবিটালগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত হলো, এখানে হাইড্রোজেন যুক্ত হলো, এখানে হাইড্রোজেন যুক্ত হলো, এখানে হাইড্রোজেন যুক্ত হলো, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তাহলে প্রত্যেকটা কার্বন পরমাণু sp2 সংকরায়নের মাধ্যমে তিনটা সংকর অরবিটাল তৈরি করেছে। এই কার্বন পরমাণু তিনটা সংকর অরবিটাল তৈরি করেছে, একটা বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল যেটা উপর নিচে দেখাচ্ছি। এবার এই সংকর অরবিটালগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত হলো, সংকর অরবিটালগুলোর সাথে হাইড্রোজেনের ওভারল্যাপিং হলো আর দুটো কার্বন পরমাণুর দুটো সংকর অরবিটাল ওভারল্যাপিংয়ের ফলে সিগমা বন্ধন তৈরি হলো। এবার যে বিশুদ্ধ অরবিটাল পারমাণবিক অরবিটাল পড়ে আছে এদের পাশাপাশি ওভারল্যাপিং হবে এবং এরা পাশাপাশি ওভারল্যাপিংয়ের ফলে এরা পাই বন্ধন গঠন করবে, বোঝা গেছে কথাটা। তাহলে ইথিলিন অণুর গঠন কিভাবে ব্যাখ্যা করলাম বলতো সংকরায়ন ধারণার সাহায্যে। ইথিলিন অণু গঠন করার স্বার্থে প্রত্যেকটা কার্বন পরমাণু তার 2s থেকে 2p-তে ইলেকট্রনে স্থানান্তরণ ঘটাবে এবং একটা s আর দুটো p অরবিটাল মিলে সংকরায়নের মাধ্যমে তিনটা সংকর অরবিটাল তৈরি হবে আর একটা বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল থাকবে। প্রত্যেকটা কার্বন পরমাণু যে তিনটা সংকর অরবিটাল তৈরি হলো, এই তিনটা সংকর অরবিটালের মধ্যে একটা সংকর অরবিটাল আরেকটা কার্বন পরমাণুর সাথে সিগমা বন্ধন তৈরি করবে। বাকি দুটো অরবিটাল হাইড্রোজেনের সাথে ওভারল্যাপিংয়ের মাধ্যমে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি হবে। আর যে অরবিটাল বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল পড়ে থাকে তাদের পাশাপাশি ওভারল্যাপিংয়ের ফলে কার্বন কার্বন পাই বন্ধন তৈরি হবে। সুতরাং ইথিলিন অণুর গঠনটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হবে, যার একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন এবং এই বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। এভাবে আমরা sp2 সংকরায়নের মাধ্যমে ইথিলিন অণুর গঠন ব্যাখ্যা করতে পারি, বোঝা গেছে। আমরা যদি পরের আরেক ধরনের সংকরায়ন asp, তাহলে asp সংকরায়ন, ফলে মিথেন অণুর গঠন ব্যাখ্যা করলাম sp3 সংকরায়নের সাহায্যে। এবার আমরা sp সংকরায়ন, বিভিন্ন ধরনের সংকরায়ন হয়, আমরা দেখব sp সংকরায়ন কীভাবে ঘটে। কি হবে? যৌগ গঠনের স্বার্থে বন্ধন গঠনের স্বার্থে কার্বনের একটা ইলেকট্রন 2p-তে স্থানান্তরণ হবে এবং একটা s আর একটা p মিলে সংকরায়ন হবে। দেখো একটা s আর একটা p, ফলে সংকরায়নটার নাম কী হবে বলো তো? sp। তাহলে কটা অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করলো? কটা বলো? দুটো। তাহলে দুটো যদি সংকরায়নে অংশগ্রহণ করে একটা s একটা p, তাহলে দুটো সংকর অরবিটাল তৈরি হবে আর দুটো বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল থেকে গেল। এবার এই দুটো সংকর অরবিটাল পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকলে এদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হবে বলো তো? দুটো অরবিটাল পরস্পরকে বিকর্ষণ করবে, ফলে কতটা অ্যাঙ্গেলে থাকলে এদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হবে বলা যাবে 180 ডিগ্রি। তাহলে এই দুটো সংকর অরবিটাল পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি কোণ করে থাকবে, বোঝা গেছে। আমরা যদি নিশ্চয়ই কোনো অসুবিধা কিছু নেই। এবার আমরা sp সংকরায়নের মাধ্যমে অ্যাসিটিলিন অণুর গঠন ব্যাখ্যা করার চেষ্টা করব। অ্যাসিটিলিন অণু দুটা কার্বন পরমাণু বন্ধন গঠন করার উদ্দেশ্যে সংকরায়ন ঘটাবে।
অ্যাসিটিলিন অণু সংকরায়ন sp সংকরায়ন হবে। ঠিক আছে, তাহলে sp সংকরায়ন প্রত্যেকটা কার্বন পরমাণু, এই একটা কার্বন পরমাণু, এই একটা sp সংকরায়ন দুটো অরবিটাল তৈরি করলো। আর একটা কার্বন পরমাণু, এটাও sp সংকরায়নের মাধ্যমে দুটো অরবিটাল তৈরি করেছে, যার একটা অরবিটাল একটা কার্বন পরমাণুর সাথে সিগমা বন্ধন তৈরি করলো। আর একটা অরবিটাল যেটা আছে সেটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, সিগমা বন্ধন তৈরি করলো। এছাড়াও প্রত্যেকটা কার্বন পরমাণু দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কার্বন পরমাণু দুটো করে বিশুদ্ধ অরবিটাল পড়ে আছে। এই দুটো বিশুদ্ধ অরবিটাল দেখাচ্ছি, দেখো এই দুটো বিশুদ্ধ অরবিটাল, যেমন এই একটা বিশুদ্ধ অরবিটাল, যেহেতু একটু দেখবে একটু আলাদা করে বোঝাবার চেষ্টা করছি, এরকম করে বিশুদ্ধ অরবিটাল আলাদা করে, এটা একটাই, এটা একটাই। এটার ক্ষেত্রে দেখো এটা একটা আর এটা একটা। ঠিক আছে, তাহলে এই যে পারমাণবিক অরবিটালগুলো থাকলো বিশুদ্ধ, এরা পাশাপাশি ওভারল্যাপিংয়ের মাধ্যমে কিন্তু আবার বন্ধন তৈরি, এটার সাথে এটা বন্ধন তৈরি হবে, এটার সাথে এটা হবে, আর এটার সাথে এটা হবে। বোঝা গেল? তাহলে কি বললাম, অ্যাসিটিলিন অণুর গঠন ব্যাখ্যা করব sp সংকরায়নের সাহায্যে। একটা এসে একটা পি মিলে sp সংকরায়নের মাধ্যমে দুটো সংকর অরবিটাল তৈরি হলো, দুটো বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল থেকে গেল। দুটো অরবিটাল পরস্পরের বিকর্ষণজনিত কারণে একদম 180 ডিগ্রি কোণ করে থাকবে। অ্যাসিটিলিন অণুর ক্ষেত্রে প্রত্যেকটা কার্বন পরমাণু এরকম দুটো সংকর অরবিটাল তৈরি করবে, আর দুটো বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল পড়ে থাকবে। দুটো সংকর অরবিটালের মধ্যে প্রত্যেকটা কার্বন পরমাণু একটা করে সংকর অরবিটাল দিয়ে কার্বন কার্বন সিগমা বন্ধন তৈরি করবে, আর অন্য সংকর অরবিটাল হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে CH সিগমা বন্ধন তৈরি করবে। এছাড়া প্রত্যেকটা কার্বন পরমাণুর যে দুটো করে বিশুদ্ধ অরবিটাল পড়ে আছে দেখতে পাচ্ছ, এই দুটো বিশুদ্ধ অরবিটাল পাশাপাশি ওভারল্যাপিংয়ের ফলে দুটো পাই বন্ধন তৈরি করবে। সুতরাং অ্যাসিটিলিনে কি দাঁড়ালো, কার্বন কার্বন একটা সিগমা বন্ধন, এছাড়াও দুটো পাই বন্ধন তৈরি হলো, আর প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে একটা করে সিগমা বন্ধন তৈরি করলো। ফলে অ্যাসিটিলিনে বন্ধন কোণের মান 180 ডিগ্রি। আমরা এভাবে প্রায় সমস্ত যৌগের গঠন সংকরায়ন ধারণার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আমরা PCl5 এর গঠন সংকরায়নের সাহায্যে ব্যাখ্যা করব। আমরা দেখলাম 3 ধরনের সংকরায়ন, সংকরায়ন বহু রকমের হতে পারে, তার মধ্যে তিন ধরনের আমরা দেখলাম। কি কি দেখলাম বলো তো? sp3, যার সাহায্যে মিথেন অণুর গঠন ব্যাখ্যা করা হলো, sp2, যার সাহায্যে ইথিলিন অণুর গঠন ব্যাখ্যা করলাম, এবং sp অ্যাসিটিলিন অণুর গঠন ব্যাখ্যা করা হলো। এবার আমরা PCl5 এর অণুর গঠন ব্যাখ্যা করব এবং আমরা দেখব কি সংকরায়নের ক্ষেত্রে হচ্ছে। ফসফরাস পরমাণু ক্রমাঙ্ক 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, 3d0। এই হলো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। এবং ফসফরাসের যোজ্যতা অরবিটাল বা যোজ্যতা কক্ষ হলো এটা। এখানে আমরা ফসফরাসের গ্রাউন্ড স্টেট বা ভূমি স্তরে ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে 3s-এ দুটো ইলেকট্রন আছে, তাই তো? 3p-তে 3টা ইলেকট্রন আছে, আর 3d ফাঁকা আছে, 3d-তে কোনো ইলেকট্রন নেই। ফসফরাস যখন PCl5 গঠন করবে তখন ফসফরাসের 3s থেকে, মনে রাখবে এটা 3s, 3p, 3d, 3s থেকে ইলেকট্রন 3d-তে স্থানান্তরণ হবে। 3s থেকে একটা ইলেকট্রন 3d-তে চলে গেল। কেন চলে গেল বলো তো? যৌগ গঠনের স্বার্থে। মনে থাকবে? কারো প্রশ্ন জাগতে পারে যে স্যার কেন sp3 ওর ক্ষেত্রে sp3, মিথেনের ক্ষেত্রে sp3, ইথিলিনের ক্ষেত্রে sp2 হচ্ছে, ইথিলিনের ক্ষেত্রে sp3 হচ্ছে না কেন? তো মনে রাখবে যৌগ গঠনের স্বার্থে কিন্তু সংকরায়নটা ঘটে। ফলে যে যৌগটার যে ধরনের সংকরায়ন ঘটার ফলে যৌগ উৎপন্ন হওয়া উচিত সে ধরনেরই সংকরায়ন ঘটে। এক্ষেত্রে কী হবে? সংকরায়ন যেটা হবে বলো তো, নাম কী হবে? এটা সংকরায়ন বলতে পারবে নিশ্চয়ই। s কটা? একটা s, p 3টে, আর d একটা, ফলে সংকরায়নটার নাম হবে sp3d। বোঝা গেছে? একটা s, 3টা p, একটা d। ফলে এই যে অরবিটালগুলো একে অপরের সঙ্গে মিশে গিয়ে সমশক্তি সম্পন্ন কটা অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করলো বলো তো? 1, 2, 3, 4, 5টা। ফলে 5টা সংকর অরবিটাল তৈরি হবে।
এই 5টা সর্বতভাবে সমান 5টা সংকর অরবিটাল তৈরি হলো এবং এই সংকর অরবিটালগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, ফলে এরা পরস্পরকে বিকর্ষণ করে এমন একটা দূরত্ব বজায় রাখবে যাতে এদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হবে। ফলে কিভাবে এরা থাকবে বলো তো? এরা এরকম একটা সমতলিক ত্রিভুজাকৃতির মধ্যে এরা এইভাবে অবস্থান করবে এবং এভাবে যদি এরা অবস্থান করে তবেই এদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হবে। ত্রিভুজাকৃতি দ্বিপিরামিড, ত্রিভুজাকৃতি বাই পিরামিডের গঠনে যদি থাকে তাহলে এরা কিন্তু বিকর্ষণ সর্বনিম্ন হবে। ফলে PCl5 এর গঠনটা কীরকম হবে? PCl5 এর গঠনটা এরকম হবে। Cl 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 এবং বন্ধন কোণের মান কত হবে? এই এখানে দু ধরনের বন্ধন কোণ আছে, এই বন্ধন কোণটা হবে 120 ডিগ্রি, আর উপরে যে একটা উপরে আর নিচে আছে সে বন্ধন কোণের মান হবে 90 ডিগ্রি। ফলে এখানে দু ধরনের কোণ আছে, 120 ডিগ্রি আর 90 ডিগ্রি। এবং এই গঠনটাকে কি বলা হয়? গঠনটাকে বলা হয় ত্রিভুজাকৃতি দ্বিপিরামিড বা ত্রিভুজাকার সমতুল্য ত্রিভুজাকার দ্বিপিরামিড গঠন। বোঝা গেছে কথাটা? সুতরাং PCl5 এর মধ্যে ফসফরাস, কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের সংকরায়ন হবে sp3 এবং তার গঠনটা কি হবে? সমতলীয় ত্রিভুজাকার দ্বিপিরামিড গঠন হবে। বোঝা গেছে? আমরা আরও ব্যাখ্যা করব, যেমন সালফার হেক্সাফ্লোরাইডের গঠন যদি সংকরায়নের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি। সালফার হেক্সাফ্লোরাইডের গঠন যেমন AsF6 এর গঠন ব্যাখ্যা করব। কেন্দ্রীয় পরমাণু সালফারে সংকরায়ন ঘটবে, সালফারে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p4 3d0। এটা হলো যোজ্যতা। 3s এর দুটা ইলেকট্রন আছে, 3s, 3p-তে 4টা ইলেকট্রন আছে আর 3d-তে কোনো ইলেকট্রন নেই। এবার সালফার এক্সাইটেড অবস্থায় যৌগ গঠন, বন্ধন গঠনের স্বার্থে এর কি হবে বলতো? 3p থেকে 3s থেকে ইলেকট্রন 3d-তে যাবে, আবার 3p থেকেও একটা ইলেকট্রন 3d-তে যাবে। ফলে ইলেকট্রন যুগ্মকরণ, ইলেকট্রনের অযুগ্মকরণ ঘটবে এবং এখানে একটা থাকবে, p-তে 3টা থাকবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? এবং d-তে 2টো ইলেকট্রন আসলো। এবার সালফার সংকরায়নে এই অরবিটালগুলো অংশগ্রহণ করবে। সংকরায়নের নাম কী হবে বলো তো? কয়টা এস আছে, কয়টা এস অংশগ্রহণ করলো সংকরায়নে? একটা এস, পি 3টে আর ডি 2টো। ফলে সংকরায়নটার নাম হবে sp3d2। কতগুলো অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করলো? 1 2 3 4 5 6। তাহলে যতগুলো সংকরায়নে অংশগ্রহণ করবে, যতগুলো পারমাণবিক অরবিটাল, ততগুলো সংকর অরবিটাল তৈরি হবে। ফলে 6টা সংকর অরবিটাল তৈরি হলো এবং 6টা সংকর অরবিটাল পরস্পরের বিকর্ষণের ফলে এমন একটা জ্যামিতিক কাঠামো লাভ করবে যাতে বিকর্ষণ সর্বনিম্ন হয়। সেই জ্যামিতিক কাঠামোটা কী হবে বলো তো? এই জ্যামিতিক কাঠামোটা হবে অষ্টতলীয়। ফলে তারা এরকম একটা অষ্টতলীয় গঠন তৈরি করবে। এরকম একটা অষ্টতলীয় গঠন তৈরি করবে যেখানে বিকর্ষণ সর্বনিম্ন হবে। ঠিক আছে? ফলে সালফার হেক্সাফ্লোরাইড যখন তৈরি হবে তখন তারা অষ্টতলীয় জ্যামিতিক কাঠামো বিশিষ্ট সালফার হেক্সাফ্লোরাইড তৈরি হবে। এভাবে সংকরায়নের সাহায্যে আমরা কিন্তু বিভিন্ন পদার্থের গঠন সহজে ব্যাখ্যা করতে পারি। ফলে সালফার হেক্সাফ্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু সালফারের সংকরায়ন হলো sp3d2। সুতরাং সংকরায়নের মাধ্যমে আমরা বিভিন্ন পদার্থের, বিভিন্ন যৌগের গঠন, বন্ধন কোণ এবং জ্যামিতিক কাঠামো আমরা সহজে ব্যাখ্যা করতে পারি। এখানে মনে রাখবে যে জৈব যৌগগুলো যে আছে, বিভিন্ন জৈব যৌগ কার্বন দ্বারা গঠিত হয় এবং জৈব যৌগে কার্বনের সংকরায়ন কিন্তু আমরা খুব সহজে গণনা করতে পারি। মনে রাখবে, আবার বলছি, জৈব যৌগে কার্বনের সংকরায়ন কিন্তু খুব সহজে গণনা করা যায়। জানা আছে কারো? যেমন মনে রাখবে যে জৈব যৌগে যে কার্বন আছে সেই কার্বন পরমাণুর যদি কেবলমাত্র এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে ওই কার্বন পরমাণু সংকরায়ন হবে sp3। কোনো জৈব যৌগে কোনো কার্বন পরমাণু যদি কোনো একদিকে দ্বিবন্ধন থাকে তাহলে সংকরায়ন হবে sp2।
যদি কার্বন পরমাণু ত্রিবন্ধন থাকে তাহলে সংকরায়ন হবে sp। এইভাবে আমরা দেখে দেখে বলে দিতে পারি জৈব যৌগে কোনো কার্বনের সংকরায়ন, কোনো কার্বন পরমাণু যদি দুটো দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে তার সংকরায়ন হবে sp। এটা হলো জৈব যৌগে বিভিন্ন কার্বন পরমাণু সংকরায়ন দেখে দেখে বলে। যেমন আমরা যদি বলি বলো তো তাহলে যে মিথেনে কার্বনের সংকরায়ন কী হবে, তো মিথেনে 4টা হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে, ফলে কার্বনের চারদিকে 4টা এক বন্ধন, কার্বনটার সংকরায়ন হবে sp3। আমাকে যদি বলো তো তাহলে অ্যাসিটিলিনে কার্বন পরমাণু সংকরায়ন কী হবে, তো আমরা দেখছি অ্যাসিটিলিনের কার্বন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত আছে, ফলে কার্বন পরমাণু সংকরায়ন হবে sp। এভাবে জৈব যৌগে যে কোনো কার্বন পরমাণু সংকরায়ন কিন্তু আমরা খুব সহজে বলে দিতে পারি। তোমরা বলো তো তাহলে যে এই যৌগটার কার্বন পরমাণুগুলোর সংকরায়ন কী হবে। এই যৌগে প্রত্যেকটা কার্বন পরমাণুর সংকরায়ন তৈরি করবে। বোঝা গেছে, যৌগটাতে প্রত্যেকটা কার্বন পরমাণুর সংকরায়ন কত হবে, এই উত্তরটা তৈরি করবে। এক নজরে সংকরায়নের বৈশিষ্ট্য বা সংকরায়ন আমরা কি পেলাম বলো তো। সংকরায়নের ধারণা নিশ্চয়ই একটা হলো, যৌগ গঠনের সাথে বিভিন্ন ধরনের সংকরায়ন হতে পারে, sp3, sp2, sp3d, sp3d2 ইত্যাদি ইত্যাদি। এটি সংকরায়নের এক নজরে আমরা কয়েকটা বিষয় মনে রাখার চেষ্টা করব। যেমন সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালের মধ্যে যে সংকরায়ন ঘটে, যে কোনো অরবিটালের মধ্যে কিন্তু সংকরায়ন ঘটতে পারে না, সমশক্তি সম্পন্ন অরবিটালের মধ্যেই সংকরায়ন ঘটে। সমশক্তি সম্পন্ন অরবিটালেরই সংকরায়ন ঘটে, শক্তি সমান বা প্রায় সমান, ফলে সমশক্তি সম্পন্ন অরবিটালে সংকরায়ন ঘটে। মনে থাকবে তো, যে কোনো অরবিটালে সংকরায়ন ঘটতে পারে না, শক্তি সমান হবে বা প্রায় সমান বা প্রায় সমান হবে। এবং এক্ষেত্রে মনে রাখবে যে যতগুলো পারমাণবিক অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে, পারমাণবিক অরবিটাল যতগুলো সংকরায়নে অংশগ্রহণ করে, সংকর অরবিটালের সংখ্যাও তাই হয়। সংকর অরবিটাল, পারমাণবিক অরবিটাল মনে রাখবে যতগুলো পারমাণবিক অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে ঠিক ততগুলো সংকর অরবিটালের সৃষ্টি। আমরা তাই দেখলাম তো, আমরা একটু নোট আউট করার চেষ্টা করছি আমরা কি কি পেলাম। 3 নাম্বার, সংকরায়নের পূর্বে মনে রাখবে, সংকরায়নের পূর্বে ইলেকট্রনের স্থানান্তরণ বাধ্যতামূলক নয়। ইলেকট্রনের যে স্থানান্তরণ ঘটবেই এই কথাটা কিন্তু ঠিক নয়, ফলে ইলেকট্রনের স্থানান্তরণ বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক নয় এবং কেবলমাত্র যে বিজোড় ইলেকট্রন সমন্বিত অরবিটালগুলোরই সংকরায়ন করবে এই কথাটাও ঠিক নয়, কারণ যুগ্ম অরবিটাল, যুগ্ম ইলেকট্রন যুক্ত অরবিটালেরও বা পূর্ণ অরবিটালেরও সংকরায়ন করতে পারে। যুগ্ম ইলেকট্রন যুক্ত অরবিটালেরও সংকরায়ন ঘটতে পারে। বোঝা গেছে তো, যুগ্ম ইলেকট্রন ভর্তি আছে এরকম অরবিটালেরও সংকরায়ন কিন্তু ঘটতে পারে। আর সেই সঙ্গে মনে রাখবে সংকরায়ন কিন্তু বিচ্ছিন্ন পরমাণু ধর্ম নয়, বিচ্ছিন্ন পরমাণুর ধর্ম নয়। যৌগ গঠনের স্বার্থেই সংকরায়ন ঘটে এবং যৌগের অস্তিত্ব না থাকলে সংকরায়নেরও কোনো অস্তিত্ব থাকবে না। এবং সংকরায়নের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা অণুর জ্যামিতিক গঠনের ধারণা পাই। জ্যামিতিক গঠনটা কীরকম হবে, চতুস্তলীয়, অষ্টতলীয় না বর্গ পিরামিড ইত্যাদি। এবং সংকরায়নের ফলে গঠিত বন্ধন স্থিতিশীল হয়। বোঝা গেছে, ফলে এক নজরে আমরা সংকরায়নের এই ধারণাগুলো পেলাম। কি পেলাম বলো তো, শক্তি সমান হবে বা প্রায় সমান হবে এরকম অরবিটালের মধ্যে কিন্তু সংকরায়ন হবে। মনে রাখবে কখনো এরকম মনে করো একটা 1s অরবিটাল আর একটা 3s অরবিটালের মধ্যে সংকরায়ন, এটা কিন্তু কখনো বা 3p 1s এর সাথে 3p অরবিটালের সংকরায়ন কিন্তু কখনো হতে পারে না। সংকরায়ন সবসময় শক্তি সমান হবে অরবিটালগুলোর বা প্রায় সমান হবে, তাদের মধ্যেই একমাত্র সংকরায়ন হওয়ার সম্ভাবনা আছে। এবং যতগুলো পারমাণবিক অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে ততগুলোই সংকর অরবিটাল তৈরি হবে। এবং এই ধরনের সংকরায়নের ক্ষেত্রে যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয়। ইলেকট্রনের স্থানান্তরণ ঘটতেও পারে, নাও ঘটতে পারে, প্রয়োজন হলে ঘটবে, না হলে ঘটবে না। এবং যুগ্ম ইলেকট্রন
কোনো অরবিটালের ইলেকট্রন জোড়া ইলেকট্রন আছে, তারপর সেই অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করতে পারে। সংকরায়ন কিন্তু বিচ্ছিন্ন পরমাণু ধর্ম নয়। অণুর অস্তিত্ব না থাকলে সংকরায়নের কোনো অস্তিত্ব থাকবে না। সংকরায়নের ফলে আমরা জ্যামিতিক গঠনের ধারণা পাই, আর সংকরায়নের ফলে উৎপন্ন বন্ধন সাধারণ সমযোজী বন্ধনের তুলনায় অধিক স্থিতিশীল হয়। এভাবে এক নজরে আমরা সংকরায়নের এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করব। আমরা দেখব কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন। কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন কীভাবে, ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা, আলাদা করে এই জায়গাটা বেশি করে মনে রাখার চেষ্টা করবে। বুঝতে পেরেছো তো? কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্টস করবে, কিন্তু বুঝাতে পারছি? ভালো করে জিনিসটা বুঝে নেবে, ভালো করে ফলো করবে। এবং আমি আগে বলেছি এটা একটা মাদার কনসেপশন, এতে মাদার টপিকস আমরা বলতে পারি। কেমিস্ট্রির সাথে এটা সারা জীবন জড়িয়ে থাকবে এই কনসেপশনটা। বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের সামনে আসবে, যেখানে সংকরায়নের মাধ্যমে আমাদের ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে। এবার আমরা কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন নির্ণয় করব, এবং এতগুলো ছবি এঁকে কি সংকরায়ন নির্ণয় করতে হয়? না, খুব সহজে সংকরায়ন নির্ণয় করা যায়। গণনার সাহায্যে আমরা খুব সহজে সংকরায়ন নির্ণয় করতে পারি কেন্দ্রীয় পরমাণু। এবং আমরা দেখব কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন নির্ণয় করার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, H12V+X - C+A। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, যেখানে এদের কি বলতো, H হলো কেন্দ্রীয় পরমাণু যে আছে, কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নে অংশগ্রহণকারী, সংকরায়নে অংশগ্রহণ করেছে, সংকরায়নে অংশগ্রহণকারী, অংশ নেওয়া অরবিটালের সংখ্যা। যতগুলো অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে সেটাকে বোঝায় H দ্বারা। ঠিক আছে? ভিটা কি? ভিটা হলো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। যোজ্যতা ইলেকট্রন সংখ্যা আমরা সহজে বলে দিতে পারবো। এক্সটা কি? এক্সটা হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত আছে এরকম একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী পরমাণুর সংখ্যা যেমন হতে পারে হাইড্রোজেন, ক্লোরিন ইত্যাদি হতে পারে। এই সংখ্যাটাকে এক্স দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? সি, সি হলো কেটায়নের আধান। কেটায়নের আধান যেমন মনে করো NH3+, এখানে কেটায়নের আধান বলতে এই আধানটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? এটা কি? এনায়নের আধান। এনায়নের আধান বা এনায়নের চার্জ, যেমন CO3 এনায়নের আধান বলতে এটাকে বোঝাচ্ছে। এই হলো কোনটা রাশি বোঝা গেল না? আবার বলছি, আমরা কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন নির্ণয়ের ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করি। কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন নির্ণয় মনে থাকবে, কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন নির্ণয় করবো আমরা। কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন নির্ণয় ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই জিনিসটা দেখবে। একটা গণনা, কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন। ঠিক আছে? কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন বের করা এই হলো ফর্মুলা, যেখানে এই ছিল কেন্দ্রীয় পরমাণু যতগুলো অরবিটাল বন্ধ সংকরায়নে অংশগ্রহণ করেছে। ভি হলো যোজ্যতা কক্ষের ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষের ইলেকট্রন। এক্স হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত আছে এরকম একযোজী পরমাণু সংখ্যা। সি হলো কেটায়নের চার্জ, আর এ হলো অ্যানায়নের চার্জ। এবং এইচ এর মানের উপর কিন্তু সংকরায়ন নির্ভর করবে। যেমন মনে করো এইচ এর মান, আর এদিকে হলো সংকরায়ন। সেই সঙ্গে সংকরায়নের সাহায্যে আমরা কিন্তু গঠনও বলে দিতে পারি। গঠন বোঝা গেছে? আমরা এটাকে যদি দেখি তাহলে আমরা কি দেখব? ঠিক আছে? দেখো এইচ এর মান যদি 2 হয়, 3, 4, 5, 6, 7, তাহলে এইচ এর মান যদি 2 হয় তাহলে সংকরায়ন হবে SP। এইচ এর মান যদি 3 হয় সংকরায়ন হবে SP2, 4 হলে SP3, 5 হলে SP3D, 6 হলে SP3D2 এবং 7 হলে SP3D3। আমরা খুব সহজেই কিন্তু সংকরায়ন এভাবে বের করতে পারি। এবং সংকরায়নের উপর যৌগের গঠন বা জ্যামিতিক গঠনও নির্ভর করবে। যেমন SP3 হলে সরল রৈখিক হবে,
সরল রৈখিক। বোঝা গেছে? যদি sp2 হয় তাহলে সমতলীয় ত্রিভুজাকার হবে, সমতলীয় ত্রিভুজাকার। যদি sp3 হয় তাহলে চতুস্তলকীয় হবে। যদি sp3d হয় তাহলে সমতলীয় বা ত্রিভুজাকার, ত্রিভুজাকার দ্বিপিরামিড হবে, দ্বিপিরামিড। যদি sp3d হয় অষ্টতলীয় হবে। ফলে জ্যামিতিক গঠন আমরা খুব সহজে বলতে পারি। যদি sp3d হয় তাহলে পঞ্চকোণীয়, পঞ্চকোণীয় দ্বিপিরামিড হবে। তো বলো তো কীভাবে আমরা সংকরায়নটা কম ইম্পর্টেন্ট নয়, ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কত তথ্য বলে দিতে পারি সংকরায়নের মাধ্যমে। বোঝা গেছে? তাহলে সংকরায়ন যদি আমরা কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন বের করতে পারি, বন্ধনকোণ বলে দিতে পারি, আকার বলে দিতে পারি, এবং এই নিয়ম ফলো করে আমরা খুব সহজে সংকরায়ন বের করতে পারি। আমাদের বোর্ডে দেখতে পাচ্ছ জায়গা নেই, এইটুকু জায়গা থেকে আমরা এবার সংকরায়ন বের করার চেষ্টা করব। দেখো, আমরা মনে করো আমাদের জানা আছে, এরকম জানা আছে তো নিশ্চয়ই, মিথেনে কার্বনের সংকরায়ন কত বের হয়েছিল? sp3। আমরা উত্তরটা লিখে রাখলাম। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা দেখব যে sp3 বের হচ্ছে কিনা। বোঝা গেছে নিশ্চয়ই? দেখো, মিথেনে কেন্দ্রীয় পরমাণু কার্বনে আমরা এইচের মান বের করব এই ফর্মুলা দিয়ে। বলো, কার্বন কেন্দ্রীয় পরমাণু কার্বনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? কার্বনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যোজ্যতা কত বলো তো? 4। ভেরি গুড, যোজ্যতা হলো 4। এর সাথে একযোজী হাইড্রোজেন ক্লোরিন এরকম পরমাণু যুক্ত আছে, সংখ্যা কত? 4। তার সাথে কেটায়নের চার্জ, কেটায়ন এনায়ন কিছু নেই, ফলে এখানে সি আর এর মান 0। কত দাঁড়ালো তাহলে? 8/2 = 4। চলে আসো এখানে, এইচের মান যদি 4 হয় তাহলে সংকরায়ন কী হবে বলো তো? sp3। কত সহজে আমরা বলে দিতে পারি। দেখো sp3, এইচের মান কত বের হলো? 4। তাহলে এইচের মান যদি 4 হয় তাহলে সংকরায়ন sp3। বোঝা গেছে? ভালো লাগলো? খুব সহজে বলে দিতে পারি, অথচ এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষা, নিট বলো, জেই বলো, এবং জীবনে যে কোনো পরীক্ষা বলো, এই কেমিস্ট্রি যদি তোমার সাথে থাকে তাহলে সংকরায়ন কিন্তু থাকবে। এর অবদান তুমি অস্বীকার করতে পারবে না। ঠিক আছে? আমরা দেখব আরও 2-1টা বের করে দেখব। যেমন মনে করো, নিশ্চয়ই মনে আছে PCl5 ফসফরাসের কত হয়েছিল সংকরায়ন? PCl5 ফসফরাসের সংকরায়ন হয়েছিল sp3d। আমরা গণনা করে দেখব এটা মিলছে কি না। বুঝতে পেরেছ? দেখো, PCl5 এইচের মান কত হবে? হাফ। ফসফরাসের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 5, তার সাথে একযোজী ক্লোরিন যুক্ত আছে 5। এদের মাথায় প্লাস মাইনাস কিছু নেই, ফলে কেটায়ন 0, এনায়ন 0। ফলে কত হবে? 10/2 = 5। চলে আসো এখানে, এইচের মান 5 হলে সংকরায়ন কী হবে? দেখো, sp3d। ফলে সংকরায়ন হলো sp3d। মিলতেই হবে, এটা ফর্মুলা তো, না মিলার কিছু নেই তো। আমি শুধু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, আধান কত, এই জায়গাগুলো দেখতে হবে। এবার যদি আমরা আরেকটা 2-1টা উদাহরণ দেখি, দেখি। যেমন যদি বলা হয় বলো তো তাহলে NH4 এর নাইট্রোজেনের সংকরায়ন কত হবে? আমরা বের করব। ঠিক আছে? তাহলে এইচের মান বের করব। নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 5, তার সাথে একযোজী পরমাণু যুক্ত আছে কত? 4। তার সাথে কেটায়নের চার্জ 1, কেটায়নের চার্জ মাইনাস হয়ে যাবে, আর এনায়ন নেই। ফলে কত হলো? 4, 5, 9 থেকে 1 বাদ দিলে 8, 2 = 4। ফলে NH4 এর নাইট্রোজেনের সংকরায়ন হবে, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের সংকরায়ন হবে sp3। বোঝা গেছে? আমরা যদি আরও দেখি বলো তো তাহলে, যেমন SO4 সালফারের সংকরায়ন কত হবে বলতে পারবে? সালফারের সংকরায়ন কত আমরা বের করব। এইচের মান কত বেরোবে বলো তো? সালফারের বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 6, আর সালফারের সাথে কোনো একযোজী পরমাণু যুক্ত নেই, যুক্ত আছে অক্সিজেন দ্বিযোজী পরমাণু, কিন্তু X হলো একযোজী পরমাণু, ফলে X এর মান 0। এবং এ কেটায়ন ও এনায়ন, ফলে C এর মান 0, আর এনায়ন এখানে চার্জ হলো 2, ফলে 2 যোগ হয়ে যাবে। ফলে কত হবে? 6, 2, 8, 8-এর অর্ধেক 4। ফলে সংকরায়ন হবে sp3। ফলে সালফার পরমাণু সংকরায়ন sp3। আমরা এরকম সব পরমাণু সংকরায়ন, সব যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন খুব সহজে বের করতে পারি। বোঝা গেছে? তাহলে তোমরা এরকম সংকরায়ন বের করবে। ঠিক আছে? যেমন
CO3 2- এখানে কার্বন পরমাণু সংকরায়ন বের করবে। বোঝা গেছে কথাটা? আবার বলছি, CO3 2- এই যৌগে কার্বন পরমাণু, কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংকরায়ন বের করবে। আর একটা সংকরায়ন বলছি, যেমন বের করবে তোমরা HCOF4, এখানে জ্যানন পরমাণু সংকরায়ন বের করবে। বোঝা গেছে? উত্তরগুলো তৈরি করবে। এই যে জ্যানন মনোক্সো টেট্রাফ্লোরাইডে জ্যাননের সংকরায়ন বের করবে, এবং এইভাবে আমরা কিন্তু খুব সহজে সংকরায়ন বের করতে পারি। বোঝা গেছে? আমরা এবার সংকরায়নের সাথে রিলেটেড একটা জায়গা বের করব। সংকরায়নের সাহায্যে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো কেন্দ্রীয় পরমাণু সংকরায়নের সাথে সাথে কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তো প্রথমে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এর ধারণাটা দেখি কিভাবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সংকরায়নের সাথে রিলেটেড আছে। ঠিক আছে, আমরা সেটা একটু দেখে নিই। যেমন মনে করো জলের গঠন যদি আমি দেখি সংকরায়নের সাহায্যে, তাহলে জলের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4, অক্সিজেনের সাধারণ ইলেকট্রন বিন্যাস ভূমি স্তরে। অক্সিজেন যখন বিক্রিয়া করবে তখন তার সংকরায়ন ঘটবে, এবং এতে এসে দুটো ইলেকট্রন আছে। ঠিক আছে, পিতে 4টা ইলেকট্রন আছে। এর যে সংকরায়ন ঘটবে এইভাবে পূর্ণ অরবিটালের সংকরায়ন ঘটবে, এবং একটা এস 3টা পি সংকরায়নে অংশগ্রহণ করবে। বোঝা গেল তো? আমরা কোনো কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলতে কি বোঝায়, কটা থাকে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কীভাবে থাকে, সেই জিনিসটার একটা ধারণা তৈরি করার চেষ্টা করছি। ইন্টারেস্টিং। এবং বিভিন্ন পদার্থের পরবর্তী আমরা পরের দিনে আলোচনায় কিন্তু সম্পূর্ণটাই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপর দাঁড়িয়ে থাকবে। সুতরাং আজকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলতে কীরকম করে, কটা থাকে, কোনটাকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলা হয়, সেই জায়গাটা আমরা দেখব। তাতেও জলের ক্ষেত্রে আমরা অক্সিজেনের সংকরায়নটা দেখছি। তো অক্সিজেনের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো এটা। অক্সিজেন যখন জল গঠন করার স্বার্থে সংকরায়ন করে তখন তার sp3 সংকরায়ন ঘটে, এবং এই 4টা সংকর অরবিটাল তৈরি হয়। দেখো এখানে যুগ্ম ইলেকট্রন আমরা বৈশিষ্ট্যে পড়েছিলাম যে ইলেকট্রনের যুগ্ম ইলেকট্রন থাকলেও সংকরায়ন ঘটতে পারে, ফলে এরকম 4টা সংকর অরবিটাল তৈরি হলো। বোঝা গেছে? এরকম 4টা, যার মধ্যে 2টা অরবিটাল ইলেকট্রন ভর্তি, আর 2টা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে। ফলে এই 4টা অরবিটাল এরা কী করবে, পরস্পরের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে দূরত্ব বজায় রাখবে। ঠিক আছে, এই দুটো সিঙ্গেল ইলেকট্রন, একটা একটা করে ইলেকট্রন আছে, এদের সাথে হাইড্রোজেন যুক্ত হলো। আর এই দুটো অরবিটাল দেখতে পাচ্ছ, বলো তো এই দুটো অরবিটালে কটা করে ইলেকট্রন আছে? 2টো করে ইলেকট্রন আছে। ওই দুটো অরবিটালে 2টো করে ইলেকট্রন আছে। এই ইলেকট্রন, এরকম 2টো ইলেকট্রনকে একসঙ্গে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, লন পেয়ার। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মনে থাকবে তো, এদেরকে লন পেয়ার বলে। তাহলে বলো তো, জলের মধ্যে সংকরায়ন, অক্সিজেনের সংকরায়ন sp3, এ বিষয়ে কোনো দ্বিমত নেই, কোনো কনফিউশন কিছু নেই, আছে কি? নেই। এবার বলো তো, জলের মধ্যে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে না নেই? আছে। কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? কয় জোড়া আছে? 2 জোড়া। আমার কথা বোঝা গেছে? আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যেমন মনে করো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখব, তাহলে জলের ক্ষেত্রে 2টো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, মনে রাখবে। জলে আমরা কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পেলাম? কেন্দ্রীয় পরমাণু 2টো। আমরা যদি অ্যামোনিয়ার গঠনের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রেও কিন্তু এইভাবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমরা বের করতে পারবো। তোমরা এই অ্যামোনিয়ার ক্ষেত্রে যেমন জলের ক্ষেত্রে আমি বের করলাম, অ্যামোনিয়ার ক্ষেত্রে বলবে তো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত হচ্ছে বের করবে। বোঝা গেছে? আমরা এবার সরাসরি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কিন্তু বের করতে পারি ফর্মুলার সাহায্যে, এবং এই ফর্মুলাটাকে দিয়েই আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বের করি। V + X - A + C, এটা যেমন সংকরায়ন বের করার ফর্মুলা, তেমনি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বের করার ফর্মুলা হলো এটা, যেখানে ডিটা কি? দ্বিযোজী পরমাণু। দ্বিযোজী পরমাণুর সংখ্যা। আর আগের টার্মগুলো তো আমাদের এই টার্মগুলো তো জানাই আছে। ফলে সংকরায়নের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা মনে রাখবে, এটা হলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা L। তাহলে জলের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করব। তো জলের ক্ষেত্রে আমরা সংকরায়ন কি পেয়েছিলাম? V × বাইরের কক্ষে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত বলো? বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 6, অক্সিজেনের সাথে যুক্ত আছে 2টো হাইড্রোজেন, প্লাস মাইনাস কিছু নেই, ফলে
8/2 সংকরায়ন হলো sp3। ঠিক আছে, এবং এইচের মান কত হলো? এইচের মান 4। এই মানটা আমার লাগবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বের করার জন্য। তাহলে এইচের মান যদি 4 হয় তো এখানে মানটা বসিয়ে দাও। এইচের মান হলো 4 জলের ক্ষেত্রে, আর একযোজী পরমাণু কত যুক্ত আছে? 2, তাহলে এক্সের মান 2। আর দ্বিযোজী পরমাণু যুক্ত নেই, কারণ অক্সিজেনেরই এখানে বের করব, ফলে অক্সিজেনকে তো আর ধরলে হবে না। তাহলে দ্বিযোজী পরমাণু সংখ্যা 0। তাহলে 4 থেকে 2 যদি বিয়োগ করা যায় তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 2। দেখো আমরা লিখে রেখেছি এবং ছবিতেও আমরা দেখেছিলাম নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 2। বোঝা গেছে? এইভাবে আমরা কি করতে পারি? এইচের মান বের করে এই ফর্মুলার মধ্যে বসিয়ে দিয়ে সহজে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যার মান আমরা সহজে বের করতে পারি। সুতরাং এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেনের কত সেটা বের করবে। বোঝা গেছে? আমরা আজকের আলোচনায় তাহলে কি দেখলাম? যে সহজে আমরা সংকরায়নের মান বের করতে পারি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এবং আকারও আমরা বলে দিতে পারি। তোমরা বলতে পারবে যে যদি বলা হয় যেমন SF6 এই অণুটার গঠন কীরূপ হবে? মনে থাকবে কথাটা, SF6 এই অণুটার গঠন, উত্তরটা তৈরি করবে সালফার হেক্সাফ্লোরাইড অণুটার গঠন কীরকম হবে। আজকের আলোচনায় আমরা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা হয়তো এখন বুঝতে পারবে না, পরবর্তীতে বুঝতে পারবে। যার এই সংকরায়নের ধারণাটা যত বেশি নিখুঁত হবে, কংক্রিট হবে, কেমিস্ট্রি পড়া, কেমিস্ট্রির প্রতি আগ্রহতা তত বেশি হবে। আগেই বলেছি যে সংকরায়ন হলো একটা মাদার টপিকস, এটা কিন্তু কেমিস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ফলে জীবনে যদি কেমিস্ট্রি থাকে, পড়ার সাথে সম্পর্ক থাকে, তাহলে সংকরায়নও থাকবে। সংকরায়নকে কেউ অস্বীকার করে কেমিস্ট্রি পড়তে পারে না। আজকের ক্লাসটা নিশ্চয়ই ভালো লেগেছে, অবশ্যই কমেন্টস করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই, বোঝার চেষ্টা করবে, এবং সংকরায়নের কনসেপশনটা একদম কংক্রিট একটা কনসেপশন মাথায় রাখার চেষ্টা করবে, মাথায় থাকবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।